আমি রোমানার উপর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, শিল্পী। ঘরে উজ্জ্বল আলো যেমন জ্বলছিল তেমনই জ্বলতে লাগল। চারিদিকের মহার্ঘ গৃহসজ্জার দীপ্তি এতটুকু ম্লান হল না। শুধু এই সমস্তর মালিক যিনি, সেই গৃহস্বামী যেন নিমেষে শুকিয়ে উঠলেন দর্শনার্থী আগন্তুকের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে। শুধু যে শুষ্ক বা বিবর্ণ হয়ে উঠলেন তাই নয়, কোন এক আশ্চর্য প্রক্রিয়ায় দেখতে দেখতে, বোধ করে ভালো করে চেয়ে দেখতে যেটুকু সময় লাগে তার মধ্যেই ঘেমে উঠলেন। সেই প্রথম শীতের আমেজ লাগা সন্ধ্যাতেও তার কপালে বড় বড় ফোঁটায় ঘাম জমে উঠল। জামার গলার কাছটা ভিজে ন্যাতার মতো হয়ে গেল। অস্বস্তিটা শুরু হয়েছে অনেক আগের থেকেই, নামটা শোনবার সঙ্গে সঙ্গেই। ঠিক তখনই চিনতে পারেননি, এই নামের সঙ্গে তার যোগাযোগটা ধরতে পারেননি তখনও। তবু কি যেন এক অজ্ঞাত কারণে অস্বস্তি বোধ করেছেন। আবছা আবছা, ঝাপসা ঝাপসা একটা পরিচয়ের অদৃশ্য সূত্র মনে পড়েছে। সেইটাই হাতটে বেরিয়েছেন মনে মনে, এবং স্মৃতিটা পরিষ্কার হওয়ার আগেই কে জানে কেন একটা অপরাধ বোধ জেগেছে। নামটার সঙ্গে কোথায় কি একটা অপ্রীতিকর ব্যাপার জড়িয়ে বলে মনে হয়েছে তার কাছে। অপ্রীতিকর, তার পক্ষে লজ্জাকর। আর ঠিক সেই কারণেই না বলতে পারেননি। চাকর রামলাল নতুন লোক, সে বাবু সৌভাগ্যের সময়ে এসেছে। আগের ইতিহাস তার জানবার কথা নয়। যারা জানত তাদের সকলকেই তাড়িয়েছেন সৌরিপদ, বেশ হিসেব করে বুঝে সুঝেই। কারণ তিনি জানেন যে সামান্য অবস্থা থেকে বড় হলে যারা সে আগের সামান্য অবস্থাটা দেখেছে তাদের কাছে বিদ্বেষের পাত্র হয়ে ওঠে ভাগ্যবান ব্যক্তিরা। আমি যাকে নিতান্ত নগণ্য কি করুণার পাত্র দেখেছি, সে আমার সামনে বড় বাড়ি করবে বা গাড়ি হাঁকাবে, সেটা আমার কাছে অসহ্য। তাই সৌভাগ্যোদয়ের সঙ্গে সঙ্গেই দুর্ভাগ্যের সমস্ত চিহ্ন, পূর্বের সমস্ত সম্পর্কও মুছে ফেলেছেন তিনি। সুতরাং রামলালের কাছে লোকটার বিনত প্রার্থনা আবদার বলে মনে হয়েছে। অনুনয়টা ধৃষ্টতার মতো শুনিয়েছে। এই দীনহীন দরিদ্র ব্যক্তি অন্তত ওর বেশভূষা ও হাতের গামছায় বাঁধা পুটলি দেখে তার যা মনে হয়েছে, ভিক্ষা ছাড়া অন্য কোনো প্রয়োজনে তার মনিবের সঙ্গে দেখা করতে চায়, এ কথা বিশ্বাস করতে পারেনি রামলাল। সে তাড়িয়ে দিতেই চেয়েছিল, বাবু সময় নেই বলে। যা বলবার আছে আগে আগে বলতে হবে, নইলে হুট করে বাবুর কাছে গিয়ে বলতেও পারবো না, এ কথাও বলেছিল। কিন্তু লোকটা নাছোড়বান্দা, বারবার সেই একই কথা বলেছে। একটিবার আমার নামটা বলে দেখো, তিনি নিশ্চয়ই রাজি হবেন। ভয় নেই বাবা, আমি কিছু চাইতে আসিনি, বরং দিতেই এসেছি। তুমি সৌরিবাবুকে গিয়ে বলো যে সুলতানপুর থেকে মহেশ সাপুই একবার তার সঙ্গে দেখা করতে চায়। আমার সঙ্গে দেখা হলে তার কিছু সুবিধেই হবে, অসুবিধে নয়। এটাও তাকে বলো, লক্ষ্মী বাবা আমার, তুমি একবারটি বলে দেখো। আমি তো জোর করছি না, হ্যাঙ্গাম হুজ্জুত করছি না। যদি সব শোনার পরও তিনি না বলেন, আমি তৎক্ষণাৎ চলে যাব। আর একবার রামলাল মহেশ সাপুয়ের আপাদমস্তক নিরীক্ষা করে দেখেছিল। আধময়লা গুণচটের মতো মোটা কাপড়, সেটা পরবার গুণে হাঁটুর কাছাকাছি উঠেছে। পায়ের গোছ ছাড়িয়ে উপরে বহুদূর পর্যন্ত ধুলি ধূসর একটা খাকি রঙের ক্যাম্বিসের জুতো, তাতে ৩-৪টে করে তালি। গায়ে টুইলের শার্ট, লাল ধুলোয় সেটারও প্রায় বর্ণান্তর ঘটেছে। তার উপর একটা সস্তা দামের তাঁতে বোনা চৌকোপি কাটা সুতি চাদর। তাদের দেশঘাটের দিকে হাটে এইসব চাদর বিক্রি হয়। তাদের মতো গরিব গেরস্তারা কেনে। কোনো ভদ্রলোককে অদ্যাপি কিনতে বা পড়তে দেখেনি রামলাল। এ লোকের সঙ্গে তার মনিবের কোনো প্রয়োজন থাকতে পারে বিশ্বাস করা শক্ত।
এর দ্বারা আর কোনো উপকার কি সুবিধে হবে সে তো আরও অবিশ্বাস্য। সে আবারও তাই ঘাড় নেড়েছে, রূঢ়ভাবেই বলেছে সরে পড়তে। তবু লোকটি যায়নি। বাবা বাছা করেছে, কাকুতি মিনতি করেছে, অগত্যা গিয়ে খবরটা দিতে হয়েছে বাবুকে। তবু তখনও সে ধারণা করতে পারেনি যে বাবু ওই লোকটার সঙ্গে সত্যি দেখা করবেন বা নিয়ে আসতে বলবেন। এই দামি সোফা সেটি, মেঝেতে পাতা পুরো কার্পেট, মাথার উপর সদ্য কেনা বড় ঝাড়ের আলো, সমস্তগুলোর সঙ্গেই যে একেবারে বেমানান লোকটা, সে কথা বলেওছে রামলাল। আগন্তুকের আকৃতি, বেশভূষা, এক হাঁটু ধুলোর কথা সব। কিন্তু রামলালের বিস্ময় শতগুণ বেড়ে গেছে বাবুর মুখের চেহারাটা দেখে। একটা অপরিচিত ভিক্ষার্থী শ্রেণীর লোক দেখা করতে চায়। রামলালের সেই সংবাদ দেওয়ার প্রারম্ভে যে বিরক্তি, কঠোর ভ্রুকুটি দেখা দিয়েছিল বাবুর মুখে, সেটা রামলাল বুঝতে পারে, সেটাই স্বাভাবিক। কিন্তু বুঝতে অসুবিধে হলো পরবর্তী অবস্থাটা। অবাক বিস্ময়ে চেয়ে চেয়ে দেখল রামলাল। আগন্তুকের নামটা শোনার পর কেমন ভূত দেখার মতো বিহ্বলভাবে চেয়ে রইলেন বাবু ওর মুখের দিকে। একটু একটু করে পূর্বের যে ভ্রুকুটি মিলিয়ে গিয়ে সেই উদ্ধত সৌভাগ্যতৃপ্ত মুখ কেমন করে পাংশু বিবর্ণ হয়ে উঠল, স্পষ্টই একটা কি যেন অজ্ঞাত ভয়ে এবং অস্বস্তিতে ছটফট করে উঠলেন। আরও অবাক হল যখন দেখল যে তার বাবু নির্বাকী হয়ে গেলেন। কথার কোনো খবর উত্তর দিতে পারলেন না। নীরবে ইঙ্গিত করলেন লোকটাকে নিয়ে আসতে, এবং লোকটি এসে ঘরে ঢুকে সসংকোচে দাঁড়াতে রামলালকে ঘাড় নেড়ে জানিয়ে দিলেন চলে যেতে, আর যাবার সময় দরজাটা বন্ধ করে যেতে। বড়লোকের মর্জি বোঝা ভার। এছাড়া তার কোনো সান্ত্বনা বা কৌতূহল নিবৃত্তির উপায় দেখল না রামলাল। আধুনিক চাবি পড়ে যাওয়া এক পাল্লার দরজা, তাতে কান দিয়ে আড়ি পাতাও কঠিন। তাছাড়া সে চেষ্টার অন্য বিপদও আছে। ঝি সরলা তার একটি ভালোবাসার মানুষকে এখানে ঢোকাবার তাল খুঁজছে অনেক দিন ধরে। সে যদি দেখতে পায় তো এই সুযোগ সহজে ছেড়ে দেবে না। পুরুষের হৃদয় গলানো ঢের সহজ। স্ত্রীলোক বিশেষ, সে যখন স্বার্থের গন্ধ পায় তখন তার হৃদয় পাষাণের চেয়েও কঠোর হয়ে ওঠে। এই জ্ঞান তেমন লেখাপড়া না থাকলেও রামলালের হয়েছে এই বয়সেই। মহেশ সাপইকেও ইঙ্গিতে বলতে বলেছিলেন সৌরিপদ। আড়ষ্ট শিথিল হাতটা কোনো মতো তুলে সামনের গদি আঁটা চেয়ারটা দেখিয়ে দিয়েছিলেন। কিন্তু মহেশ বসেনি। বসতে ভরসা হয়নি তার, সংকোচে বেঁধেছিল। তার ওই সাততালি দেওয়া ক্যাম্বিসের জুতো পায়ে এই দামি কার্পেটে এসে দাঁড়াবার জন্যই লজ্জার শেষ নেই যেন। তার উপর এই ময়লা কাপড় জামা, ধুলি বিবর্ণ 4.5 টাকা জোড়ার চাদর নিয়ে ওই দামি রেশমের আস্তরণ ঢাকা সুবিপুল আসনে বসা নিতান্ত ধৃষ্টতা ও দুঃসাহস বলেই বোধ হয়েছে। তাই তেমনি জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল সে। বলল, না না, ঠিক আছে, ব্যস্ত হবেন না। আমার কাপড় চোপড়ের যা অবস্থা, চিনতে পেরেছেন এই ঢের। আপনার চাকরটি তো তাড়িয়ে দিচ্ছিল। অবশ্য তাকে দোষও দিই না, তাড়িয়ে দেবারই তো কথা। যা আমার বেশভূষা, এ বাড়িতে একেবারেই বেমানান। আমাকে আমাকে চিনতে পেরেছেন তো? বিদ্রূপ নয়, ব্যঙ্গও নয়। শেষের কথাগুলো সত্যকার সংশয় ও উৎকণ্ঠার সঙ্গে উচ্চারণ করে মহেশ সাপুই। তখনও ঠিক সামলে নিতে পারেননি সৌরিপদবাবু। অভাবনীয় অনভিপ্রেত এই আবির্ভাবের আঘাত, একটা ঐকান্তিক সর্বনাশের আশঙ্কা বা আতঙ্ক তাকে কিছুক্ষণের জন্য যেন জড়ো করে দিয়েছিল। একেবারে আকস্মিক ও অপ্রত্যাশিত বলেই এতটা আঘাত লেগেছে তার স্নায়ুকেন্দ্রে। তখনও তাই বাক বা কর্মশক্তি ফিরে পাননি তিনি। সাধারণ কথা কইবার মতো এতটুকু শক্তিও ফিরে আসেনি। সেজন্য এবারেও নিঃশব্দে ঘাড় নাড়তে হলো তাকে। চিনতে পেরেছেন, এবং সেই সঙ্গে আবারও একবার ইঙ্গিত করলেন,
সামনের আসনটা দেখাবার চেষ্টা করে বসতে। অর্থাৎ ভালো করেই চিনতে পেরেছেন, সে সম্বন্ধে কোনো দ্বিধা বা সংশয়ের অবকাশ কোথাও নেই। চিনতে না পারারও কোনো কারণ নেই। গত কয়েক বছর ধরেই এই লোকটির আগমন আশঙ্কা করেছিলেন সৌরিপদবাবু। প্রথম প্রথম তো কণ্টকিত হয়ে থাকতেন, বরং দীর্ঘদিন না আসাতে ইদানিং সে ভয়টা ছিল না, একটু নিশ্চিন্ত হয়েছিলেন। ভয় যতদিন প্রবল ছিল, এই আবির্ভাবের জন্য প্রহর গুনছিলেন বলতে গেলে। ততদিন সে অবস্থায় ঠিক কী ভঙ্গি নেবেন, বিস্ময় ও আহত সম্মানের কোন সুরটি দিয়ে খেলাবেন, কেমন করে অস্বীকার করবেন, সমস্ত ব্যাপারটা মনে মনে মহড়া দিয়ে রাখতেন। একেবারে আকাশ থেকে পড়বেন, উড়িয়ে দেবেন আগাগোড়ার সমস্ত অভিযোগটা, চেঁচামেচি করবেন, পাগল বলে প্রতিপন্ন করার চেষ্টা করবেন মহেশ সাপুইকে। এসবই ঠিক করা ছিল, তখন এলে কোনো অসুবিধাই হতো না। দীর্ঘদিন কেটে যাওয়ার ফলে যেমন আশঙ্কাটা কেটেছে একটু একটু করে, তেমনি সে প্রস্তুতিও নষ্ট হয়েছে। অতর্কিত এমনভাবে এসে পড়ার ফলে ঠিক যা যা করবেন বলে এতকাল ভেবে রেখেছিলেন, তার আর কোনোটাই মনে পড়ল না। অসহায় বিহ্বলভাবে চেয়েই রইলেন শুধু, ভাগ্য বিড়ম্বিত, ভাগ্যের হাতে প্রহৃত ব্যক্তির মতো। অনেকদিন কেটে গেছে সত্যিই, তবু চিনতে না পারার কথাও নয়। ঠিক তেমনই আছে মহেশ সাপুই। আজ থেকে 7 বছর আগে যেমন ছিল, সে একবারে দেখেছিলেন এটা ঠিক, তবু তার এই ভাগ্যের সঙ্গে, অথবা আরও স্পষ্ট করে বলতে গেলে এখনও মনে হলে দৈহিক চিমটি খাওয়ার মতো মুখ বিকৃত করেন সৌরিপদ। সৌভাগ্যের সঙ্গে জড়িত বলেই মনে আছে, মুখ চোখ আর মনে ছিল না, থাকা সম্ভব নয়। একটা আবছা অস্পষ্ট মাত্র মনে ছিল, কিন্তু এখন দেখার সঙ্গে সঙ্গেই মনে পড়ল। আসল যেটা মনে ছিল সেটাই বেশভূষাই। এমনি পোশাক ছিল সেদিনও, এক হাঁটু ধুলো, তালি দেওয়া কেটস জুতো, ময়লা জামার উপর এই সস্তা দরে চাদর, হাতে তেমনি তেল চিটে গামছায় জড়ানো বান্ডিল একটা, উপরন্তু যেটা ছিল একটা তালি দেওয়া বিবর্ণ ছাতা। বোধ করি সেটা একেবারে নষ্ট হয়ে গেছে বলে নেওয়া চলেনি। তবে সেদিনকার সৌরিপদর পরিবেশে খুব একটা বেমানান হয়নি। আজ যেখানে তার এই ঠিক প্রাসাদোপম না হলেও নতুন অট্টালিকা গড়ে উঠেছে, তার ঠিক পাশে ওই যে নিত্যসুধা লন্ড্রিটা এখন যেখানে আছে, ওইখানে ওই গ্যারেজ ঘরে সৌরিপদ একটা ছাপাখানা খুলে বসেছিলেন। মহেশ সাপুই সেখানে এসেছিল সেবার, অর্থাৎ সেখানেই প্রথম দেখা হয়েছিল। অনেক ঘাটের জল খেয়ে, অনেক ব্যবসা চেখে দেখে শেষ পর্যন্ত স্ত্রীর গহনা বন্ধক দিয়ে এই ছাপাখানা করেছিলেন। প্রেসও অবশ্য নামেই, একটা ছোট হাফ ফুলিস্কাপ টিরোল মেশিন ও কিছু ইংরেজি বাংলা টাইপ, সবই পুরনো দরে কেনা, মাই কেস গেলি শুদ্ধ। এপাড়ার প্রেস চলার কথা নয়, কিন্তু যে পাড়ায় চলে সে পাড়ায় 30 টাকায় ঘর ভাড়া পাওয়া যায় না। অগত্যাই এপাড়ায় ওই গ্যারেজ ঘরখানি ভরসা করে বসতে হয়েছিল। একটু আশা ছিল, বিয়ের প্রীতি উপহার, ভাড়া রসিদ বই, চিঠির কাগজ, এ কাজ কি 2-4টে পাওয়া যাবে না? এরকম গোটা কত কাজ পেলেই খরচা উঠে যাবে। খরচাও তো খুব বেশি নয়, একটা ঠিকে চুক্তির মাল্টিপারপাস কম্পোজিটর আর একটি ট্রিডলম্যান, লোক বলতে তো এই। কিন্তু তাও পাওয়া যায়নি সেরকম 2-4টে কাজও। কাজ মিলত কদাচিৎ কখনো, ফলে ঘরে বাইরে লাঞ্ছনা শুরু হয়ে গিয়েছিল। স্ত্রীর ডবল তাগাদা, নিজের গহনা ও সংসার খরচা, এখানে কর্মচারীদের মাইনে, বাড়ি ভাড়া। শুধু পাওনাদার ছাড়া যেন পৃথিবীতে কেউ নেই, এমনি একটা ধারণা হয়ে গিয়েছিল সৌরিপদর। সারাদিন টোটো করে ঘুরেও কাজ জোগাড় হয় না, লোকগুলোকে বসিয়ে মাইনে দিতে হয় একরকম। এক এক সময় ভাবেন ছাড়িয়েই দেন, কাজ এলে নিজেই না হয় কম্পোজ করে মেশিনে ছেপে দেবেন। আবার সাহস হয় না, এমনি কাজ দেয় না কেউ, লোকজন নেই দেখলে আরও দেবে না।
এই অবস্থাতেই একা গুম হয়ে বসেছিলেন সেদিন। সন্ধ্যা হয়ে গেছে। প্রেসের দুজন লোক সারাদিন চুপ করে টুলে বসে থেকে বাড়ি চলে গেছে। একটা কাজও ছিল না করার মতো। কিন্তু সৌরিপদ যেতে পারেননি। পারেননি মানে এখানে কোনো কাজ ছিল বা কাজের আশা ছিল বলে নয়। পারেননি বাড়ি ফেরার মুখ ছিল না বলেই। অন্তত 50টি টাকা নিয়ে বাড়ি ফেরা উচিত আজ, নলে চলবে না। কিন্তু পকেটে তার 16টি পয়সা বা 4 আনার বেশি পড়ে নেই। এখানে ক্যাশের কৌটোতে আছে সব শুদ্ধ জড়িয়ে টাকা খানিকের রেজকি। এতে হাত দেওয়ার উপায় নেই। কাল সকালে ধুনো গঙ্গা জল দেওয়া থেকেই শুরু হবে দেহি দেহি। 4 আনা করে দুজনের জলপানি আছে, এটা ওটা 50 রকমের খুচরো খরচ। তাই একাই নিজের চেয়ারে গুম হয়ে বসেছিলেন। আলো মিছিমিছি দুটো জ্বলছে তা জেনেও। গভীর রাত না হলে, স্ত্রী উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু না করলে, ছেলেকে দিয়ে ডাকতে না পাঠালে বাড়ি ফেরার উপায় নেই। একমাত্র সেই ক্ষেত্রেই লাঞ্ছনা বা বাক্য যন্ত্রণা কিছু কম হবে। এমনিও নড়তে ইচ্ছে করছে না। মনে হচ্ছে এইখানে এই চেয়ারে বসে বসে মরে যাওয়ার মতো ঈপ্সিত পরিণতি আর কিছুই হতে পারে না। ঠিক সেই সময়ে এসেছিল মহেশ সাপুই। ঠিক এইভাবে আজ যেমন এসেছে, এই রকম দিনহীন বেশ, এই রকম ধুলিমলিন। সুলতানপুর থেকে সকালে রওনা হয়ে এখানে পৌঁছতে সন্ধে হয়ে এসেছে। কিছুই জানে না কোথায় যেতে হবে, কার কাছে। এ পাড়ায় কে কুটুম ছিল তার সন্ধান নেই। এই বাগবাজারের প্রান্তে খাল ধারে এসে পড়েছিল। সেই কুটুম যে বছরখানেক আগে মারা গেছে সে খবরটা জানত না। তারপর থেকে লক্ষ্যহীনভাবেই ঘুরছে। হঠাৎ ওর ছাপাখানার সাইনবোর্ডটা নজরে পড়তে এবং সামনেই ওকে বসে থাকতে দেখে ভরসা করে ঢুকে পড়েছিল। ভেতরে আসবো বাবু? প্রশ্ন করেছিল দরজার সামনে দাঁড়িয়ে। প্রথমটা সৌরিপদও ভেবেছিলেন ভিক্ষার্থী, কিন্তু তারপর আর একটু তাকিয়ে দেখে কে জানে কেন মনে হয়েছিল যে ঠিক সাধারণ ভিক্ষা, এমনকি তার চেয়ে কোনো উচ্চ শ্রেণী সাহায্য চাইতেও আসেনি লোকটি। তাই কিছুটা নিশ্চিন্ত হয়ে বলেছিলেন, আসুন বসুন। কি চাই আপনার? ছাপাবেন কিছু? হঠাৎই মনে হয়েছিল কথাটা। ওকে সাইনবোর্ডের দিকে বার 2-3 তাকাবার পর এদিকে এগিয়ে আসতে দেখেই মনে হয়েছিল। আশাও হয়েছিল একটু, হয়তো লোকটি কোনো জমিদারের গোমস্তাকি সরকার, চেক বা দাখিলা ছাপাতে এসেছে। লোকটিও সাগ্রহে ঘাড় নেড়েছিল। ক্লান্ত মুখ, আশাতে উদ্দীপ্ত হয়ে উঠেছিল যেন। ঘরে ঢুকে নিজে ওর ডেস্কের সামনে টুলে বসে বলেছিল, আজ্ঞে হ্যাঁ, সেই আশাতেই এতদূর আসা। আমি আসছি সেই সুলতানপুর থেকে। বীরভূম জেলার সুলতানপুর নাম শুনে থাকবেন বোধহয়। তারপর গামছার পুটলি খুলে বার করেছিল 4-5খানা খাতা। ওর সামনের ডেস্কের উপর রেখে বলেছিল, অনেক দিনের সাধনা বাবু, দীর্ঘকালের। কবে থেকে যে লিখছি তা অনুমান করতেও পারবেন না। সেই 16 বছর বয়স থেকে। কবিতা, ছড়া, গান, নাটক, গল্প, নভেল, তাই এরকম 40-50খানা খাতা বোঝাই লেখা আছে সেসব। উড়ি মধ্যে থেকে বেছে বেছে এই কখানা নভেল এনেছি। যদি পারেন এই কটা ছেপে দিতে বাবু, আমি আপনার কেনা গোলাম হয়ে থাকব। বয়স হয়ে আসছে, আর কটা দিনই বা বাঁচব। একখানাও যদি ছাপা দেখে যেতে পারি, আপনার লোকসান হবে না বাবু। পড়ে দেখুন, নিশ্চিত পছন্দ হবে। সামনের দিকে ঝুঁকে পড়ে একান্ত মিনতির সুরে শেষের কথাগুলো বলেছিল মহেশ সাপুই। হতাশ হয়েছিলেন বই কি। এই শ্রেণীর আশাভঙ্গে সাধারণত ক্রুদ্ধই হয়ে ওঠে লোক, বিশেষ এই অবস্থায়। কিন্তু কে জানে কেন সৌরিপদ তা হননি। বোধহয় হতাশার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছিলেন বলেই ভাগ্যের এই নিষ্ঠুর পরিহাসে কৌতুকবোধই করেছিলেন। অনেক কিছুই করেছেন। গত কবছরে জীবিকার জন্য অনেক রকম করে দেখেছেন। এর আগে কিছুদিন এক ছাপাখানাতে চাকরিও করেছিলেন। এ লোকটি যে ভুল করেছে সে ভুল অনেকেই করে।
সেটা সে প্রেসে থাকতেও লক্ষ্য করেছেন। তাই কি বলতে চাইছে লোকটি বুঝতে অসুবিধা হয়নি তার। বাংলা শব্দ ব্যবহারের শৈথিল্য এটা। বই প্রকাশ করাকে অনেকে বই ছাপা বলে উল্লেখ করেন। অমুক প্রকাশক আমার অমুক বইখানা ছেপেছেন, এ কথা অনেক প্রতিষ্ঠিত লেখকও বলে থাকেন। ছাপিয়ে প্রকাশ করেছেন, এই কথাই বলতে চান তিনি। সেই ক্ষেত্রে প্রকাশকও মুদ্রা করে যে অনেক তফাৎ, সেটা বহু লোক ভালো জানে না। হয়তো এককালে সব প্রকাশকেরই নিজস্ব ছাপাখানা থাকত, কিংবা সেই কেরি সাহেবের আমল থেকে বিদ্যাসাগরের আমল পর্যন্ত ছাপাখানা থেকেই বই প্রকাশিত হতো। তখন থেকেই ধারণাটা চলে আসছে। তাই এ লোকটিও প্রেসের সাইনবোর্ড দেখে ঢুকে পড়েছে অনেক আশা করে। অপরিসীম ক্লান্তি বোধ হচ্ছিল, তবু ব্যাপারটা বুঝিয়ে বলারই চেষ্টা করেছিলেন সৌরিপদবাবু। কে জানে কেন, সম্ভবত লোকটির একান্ত দীন ও বিনত ভঙ্গিতেই রাগ করতে পারেননি। আর হাতে কোনো কাজ না থাকাতে, অথবা কাজ না থাকার চিন্তা থেকেই অব্যাহতি পেতেই বিরক্ত হননি। বরং কিছুক্ষণ লোকটির সঙ্গে বকবক করে হয়তো ভুলে থাকতেই চেয়েছিলেন। প্রকাশকও মুদ্রা করে যে ঢের তফাৎ, মুদ্রা কররা চিনির বলদ মাত্র, বই ছাপা বলতে যা বোঝায়, অর্থাৎ ছাপিয়ে বাঁধিয়ে প্রচার করা, সেটা করেন প্রকাশকরা। কোনো কোনো প্রকাশকের নিজেরও ছাপাখানা আছে, কিন্তু ছাপাখানা থাকলেই প্রকাশক হয় না। তাছাড়া প্রকাশকরা এমনভাবে অপরিচিত লোকের লেখা প্রকাশ করতে চান না। সাময়িক পত্র অর্থাৎ মাসিক ও সাপ্তাহিকে লিখে খানিকটা নাম হলে তবে প্রকাশকরা ভরসা করে ছাপার খবর বার করেন। এসব কথাই বুঝিয়ে বলতে গিয়েছিলেন ওকে, কিন্তু লোকটি শোনেনি। এত কথা হয়তো বুঝতে পারেনি, এত গোলমেলে কথা, এত রকমের ভিন্ন ব্যবস্থা। সে একেবারে তার হাত দুটি চেপে ধরেছে। দোহাই বাবু, আপনি একটা যা হোক সদ্গতি করে দিন। আমি এত জানি না কোথায় কার কাছে কি যেতে হয়, এত ঘুরতেও পারবো না। আমার সঙ্গে হয়তো দেখাই করবে না কেউ। প্রাইমারি স্কুলে মাস্টারি করি, এর বেশি ভালো জামা কাপড়ে সঙ্গতি নেই। কলকাতা শহরে এ পোশাকে ভিখিরি ভাবে সবাই। আপনার অনেক দয়া, তাই কথা বলেছেন, বসতে দিয়েছেন। তাছাড়া আমাকে আজই ফিরতে হবে। কলকাতা শহরে এক ঘর যে কুটুম ছিল জানতাম, তারা নেই। আমার সে ভাইপো শ্বশুর মারা গেছে, তারা অন্যত্তরে চলে গেছে। জানতামও না, আজ এসে শুনলুম। এখানে রাত কাটাবার জায়গা নেই। রাত 10:40 গাড়ি ধরে আমোদপুর গিয়ে পড়ে থাকতে হবে। আপনি যখন এত দয়া করেছেন, আর একটু করুন। এগুলো থাক আপনার কাছে, অবসর পেলে পড়ে দেখবেন একটু। যদি ভালো লাগে, যদি মনে হয় চলবে, দয়া করে আপনি কাউকে বলে কয়ে একটু ছাপাবার ব্যবস্থা করে দেবেন। আপনি ব্রাহ্মণ, আপনার পায়ে ধরলেও আমার ক্ষতি নেই। মনে করুন আমি পায়ে ধরছি আপনার। আর বকার অবস্থা ছিল না সৌরিপদবাবুর। সারাদিনে সেই যা ভোরে দুখানা বাসি রুটি খেয়ে বেরিয়েছেন, তারপর আর 4-5 বার চা ছাড়া আর কিছু পেটে পড়েনি। মাথা ছিমছিম করছে এখন। আর বকে কিছু সুফল হবে বলেও মনে হয় না। পুস্তক প্রকাশন জগতের এত ভজকট সদ্য পল্লী গ্রামাগত এই অনভিজ্ঞ প্রাইমারি পণ্ডিতের মাথায় ঢুকবে না। এতক্ষণ তো বকে দেখলেনও, এরপর বোঝানো মানে আরও খানিকটা বকা। উনি পড়লে কোনো সুবিধা হওয়া যে সম্ভব নয়, ওর ভালো লাগলেও যে প্রকাশকরা সে কথার উপর নির্ভর করে বই প্রকাশ করবেন না, এমনকি তাদের ভালো লাগলেও ছাপতে চাইবেন না তারা। কারণ বই কেউ পড়ে কেনে না, লেখকের নাম দেখে কেনে, কেনার পর পড়ে। আর সে নাম করতে হয় দীর্ঘকাল সাময়িক পত্রে লিখে। প্রকাশকরাও লেখকের নাম হলে তবে ভরসা করে ছাপেন। যথেষ্ট নাম হলে ছাইভস্য যা লেখেন তাই ছাপা যায়। মহেশ সাপুয়ের লেখা যত ভালোই হোক, কেউ প্রকাশ করবে না। হয়তো কোনো সম্পাদককেও পড়ানো যাবে না। বহু জায়গায় পাঠাতে হবে, বেশিরভাগ জায়গা থেকে ফেরত আসবে।
দীর্ঘকাল ধরে পাঠাতে পাঠাতে হয়তো দৈবাতকেও ছাপাবেন দয়া করে। সে দীর্ঘদিন ব্যাপী বিস্তৃত প্রক্রিয়া। অতদিন ধরে অত কাণ্ড করার সময় হবে না সৌরিপদবাবুর। এ দাবি করাও মহেশের উচিত নয়। সমস্ত প্রস্তাবটাই অবাস্তব ও অসঙ্গত। এমনি অনেক কথা বোঝাতে বলতে হয়, তখন অনেক বকতে হয়, তাতেও সম্ভবত মাথায় ঢুকবে না লোকটির। আরও অনেক বকাবে, অনেক অনুরোধ মিনতি করবে। সত্যি সত্যি পায়ে ধরাও আশ্চর্য নয়। না, অত ঝঞ্ঝাট পোষায়নি সেদিন। অপরিসীম ক্লান্তিতেই আরও চুপ করে গিয়েছিলেন সৌরিপদ। আরও কিছু মিনতি এবং তোষামত করে খাতাগুলো রেখেই যখন চলে গিয়েছিল মহেশ সাপুই, তখনও বাধা দিতে চেষ্টা করেননি। খাতাগুলো তাদের সাধনাচিত ধামে, অর্থাৎ ঝাঁটানো কাগজের সঙ্গে একদিন বাইরে ফেলে দিলেই হবে, এই ভেবেই চুপ করেছিলেন। শুধু শুধু খালি পেটে বকার চেয়ে সেটা ঢের সোজা। পড়েছিল খাতাগুলো, ফেলে দেওয়া বা সরিয়ে রাখাও হয়ে ওঠেনি। এমনি পড়ে থাকতে থাকতে সেই দিনের মতো কর্মহীন নিঃসঙ্গ সন্ধ্যায় অলস কৌতূহল ভরে একটি খাতা টেনে নিয়েছিলেন সৌরিপদবাবু। উল্টে দেখেও ছিলেন, কিন্তু দেখতে দেখতেই কয়েক পৃষ্ঠা পড়বার পরই যেন চমকে উঠেছিলেন। যতটা ননসেন্স দেখবেন ভেবেছিলেন তা তো নয়ই, উপরন্তু তার মনে হয়েছিল রীতিমতো পাকা লেখা। পড়তে পড়তে গভীর রাতটি হয়ে গিয়েছিল। আবিষ্ট হয়ে পড়েছিলেন, তাই কত রাত হয়ে গেছে টের পাননি। ছেলে ডাকতে আসতে তবে হুঁশ হয়েছে। অনিচ্ছা সত্ত্বেও খাতা উল্টে রেখে উঠে পড়তে হয়েছে। কিন্তু বিস্ময়ের ঘোরটা তখনও কাটেনি। বিস্ময় ও মুগ্ধতার ভাব তাকে বহুক্ষণ পর্যন্ত অন্যমনস্ক অভিভূত করে রেখেছিল। সৌরিপদবাবু নেহাত ছাঁপারে ভূত নন। সাহিত্যপ্রীতি ছিল তার বরাবরই। এককালে কিছু চর্চাও করেছেন। কলেজে পড়ার সময় কলেজ ম্যাগাজিনে অনেক লিখেছেন। তারপরও পড়ার অভ্যেসটা বজায় রেখেছিলেন দীর্ঘকাল অবধি। একেবারে এই দৈন্যদশায় পৌঁছবার আগেও লাইব্রেরি থেকে নিয়মিত বই আনিয়ে পড়তেন। তেমন ভালো লিখতে না পারুন, ভালো লেখা কাকে বলে তা জানেন। পরের দিন সকালে গিয়ে খাতার বাকি অংশটুকু শেষ করেছেন। তারপর আরেকখানা খাতা টেনে নিয়েছেন, তারপর আরেকখানা। রুদ্ধ নিঃশ্বাসে পড়েছেন বলতে গেলে। পড়ে চমকে গেছেন, অবাক হয়ে গেছেন। দু একটা ছোটোখাটো গ্রাম্যতা দোষ ছাড়া, ভাষার দু একটা শৈথিল্য ছাড়া কোথাও কোনো ত্রুটি নেই। একেবারে প্রথম শ্রেণীর রচনা। এ লেখা যদি এমন অখ্যাত অজ্ঞাত রয়ে যায়, তো সেটা বঙ্গভারতীয়রই দুর্ভাগ্য বুঝতে হবে। শিক্ষিত বাঙালি সমাজের অপরাধ বলে গণ্য হবে। অনেক ভেবেছেন সৌরিপদবাবু, কি করা যায়, অনেক চিন্তা করেছেন। তারপর ধীরে ধীরে এই দুর্বুদ্ধি দেখা দিয়েছে মাথায়। লোভ প্রবল হয়ে উঠেছে। অভাবে স্বভাব মন্দ হয়। নিদারুণ অভাবেই এতখানি নিচে নেমেছেন সৌরিপদ, নামতে পেরেছেন। কিছুদিন আগে হলেও একথা ভাবতে পারতেন না। কখনো কোনো অসতর্ক মুহূর্তে মনের কোণে চিন্তাটা দেখা দিলে লজ্জিত বোধ করতেন, নিজেকে ধিক্কার দিতেন। আরও একটা ব্যাপার ছিল অবশ্য। সৌরিপদবাবুর তরফ থেকে বলা যায়, মহেশ সাপুই নাম আর দেশি কলম ও কালিতে লেখা ওই পাণ্ডুলিপি, এ দেখলে কেউই ছাপবে না, কোনো সম্পাদকই ছাপবে না। সে চেষ্টাও তাই করেননি সৌরিপদ। সাবধানে যত্ন করে কপি করেছেন সমস্ত বইগুলো। দোষ ত্রুটি যা ছিল সংশোধন করে, গ্রাম্য দুষ্ট শব্দগুলো বদলে নিখুঁত নির্ভুল করে নকল করেছেন। তারপর গেছেন তার পরিচিত এক মাসিক পত্রের সম্পাদকের কাছে। যখন ঘাটে ঘাটে ভেসে বেড়াচ্ছেন, তখন দিন কতক এই দৈনিক কাম মাসিক পত্রের আপিসেও কাজ করেছিলেন। সেই থেকে পরিচয় ছিল সম্পাদকের সঙ্গে। হঠাৎ এতদিন পরে সৌরিপদকে লেখক হতে দেখে বিস্মিত হয়েছেন তিনি।
কিছু ঠাট্টা তামাশাও করেছেন, কিন্তু একেবারে উড়িয়ে দিতে পারেননি। উল্টে দেখতে স্বীকৃত হয়েছেন। তারপর তিনিও চমকে উঠেছেন। শেষ পর্যন্ত পড়তে হয়েছে তাকেও। সঙ্গে সঙ্গে 2টি পরিচ্ছেদ ছেপে দিয়েছেন, শৌরিপদকে ডেকে অভিনন্দন জানিয়েছেন এবং কিঞ্চিত সম্মান দক্ষিণে দেবেন এ প্রতিশ্রুতিও দিয়েছেন। সামান্য কিছু অগ্রিম দিয়েছেনও। তারপর প্রকাশিত প্রথম কিস্তি নিয়ে শৌরিপদ গেছেন এক বিখ্যাত সাপ্তাহিকের সম্পাদকের কাছে। জনরব যে প্রচুর পরিমাণে পান ভোজন না করালে কোনো নতুন লেখকের তিনি পৃষ্ঠপোষকতা করেন না, কিন্তু শৌরিপদবাবুকে তাও করাতে হয়নি। ভাগ্যই ভালো, এক ঘনিষ্ঠ বন্ধুর মারফত যাওয়ার ফলেই হয়তো। বিনা ঘুষেই সেই কিস্তিটি পড়াতে পেরেছেন শৌরিপদ। তারপর আর কোনো বেগ পেতে হয়নি। অন্য লেখা সরিয়ে রেখে, এমনকি পূর্ব বিজ্ঞাপিত লেখাও, শৌরিপদ একটি নতুন রচনা অবিলম্বে শুরু করে দিয়েছেন ছাপতে। এরপর শৌরিপদর জয়রথের গতি আর কোথাও ব্যাহত হয়নি। প্রকাশক নিজে থেকে ছুটে এসেছেন, অগ্রিম টাকা দিয়ে গেছেন। বই ছাপার পর বিক্রিও যেমন দ্রুত হয়েছে, তেমনি প্রায় সঙ্গে সঙ্গেই ফিল্ম রাইট বিক্রি হয়েছে। হিন্দি মারাঠি সংস্করণ ছাপা হয়েছে। কাগজে কাগজে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ওর লেখার জন্য। পূজা সংখ্যার জন্য উপন্যাস চাই, 1,500 টাকা পর্যন্ত অফার পেয়েছেন। একটা গৌরব ও সাফল্যের শিখর চূড়া থেকে আর একটা চলে গেছেন অনায়াসে। প্রথম কাহিনীর ফিল্ম দেখানো শুরু হতেই বোম্বে থেকে হিন্দি এবং মাদ্রাজ থেকে দক্ষিণ ভারতীয় চিত্ররূপের জন্য ছুটে এসেছেন প্রযোজকরা। মোটা মোটা টাকা দিয়ে গেছেন। তার ফলেই এ বাড়িটি করা সম্ভব হয়েছে তার পক্ষে। কিছু দেনা করে করতে হয়েছিল অবশ্য, কিন্তু সে দেনা দেবার লোকের অভাব হয়নি তখন। দেনা শোধ করতেও বেশি দেরি লাগেনি। শুধু 2টি অসুবিধা ছিল এর মধ্যে। এই 2টি চিন্তাই তার কুসুম কোমল সৌভাগ্য সজ্জাকে কণ্টকিত করে রেখেছিল। সাফল্যের অমৃত পাত্র একটা বড় রকম তিক্ততার সৃষ্টি করত মধ্যে মধ্যে। প্রথমত, মহেশ সাপুই যে কখানি বইয়ের পাণ্ডুলিপি দিয়ে গিয়েছিল, মোট 6খানি উপন্যাস ও একটি নাটক, যে নাটকও ছাপা হয়েছে, স্টেজে অভিনয়ও হচ্ছে, তা তো সবই প্রায় ছাপা হয়ে গেছে। এখন কি হবে? চারদিক থেকে লেখার তাগাদা আসছে অনবরত। কিছু কিছু চেষ্টা যে না করেছেন শৌরিপদবাবু তাও না, কয়েকটা গল্প তো লিখতেই হয়েছে। কিন্তু রচনার মানে যে আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে, সে সম্বন্ধে শৌরিপদবাবু নিজেই যথেষ্ট সচেতন। তিনি খাটছেন খুবই। একটি লেখা 3-4 বার করে লিখছেন। ঘষা মাজার অন্ত নেই। তবু ঠিক ওই সুরটি আনতে পারছেন না। দূর পল্লীগ্রামের অর্ধশিক্ষিত এক পাঠশালার পণ্ডিত যা অনায়াসে পেরেছেন। আরেকটি দুশ্চিন্তা ছিল, এটাই বেশি। যদি কোনোদিন ওই মহেশ সাপুই এসে হাজির হয়, খুঁজে বার করে তাকে, কৈফিয়ত চায়, যদি জানতে পারে যে তার সব লেখাই ছাপা হয়েছে, তা বিক্রিও হচ্ছে প্রচুর, সেই সব লেখার জন্যই শৌরিপদবাবুর এত সম্মান ও অর্থ, অথচ সে নিজে এর একটুখানি ফল ভোগ করতে পারছে না। তাহলে যেমন করে হোক ওকে খুঁজে বার করবে এবং কৈফিয়ত চাইবে। কিন্তু দিন দিন করে মাস, ঋতু, বৎসর, বেশ কয়েক বছর কেটে গেছে যখন, সে ভয়ঙ্কর বোঝাপড়ার দিন দেখা দেয়নি। তখন বিপদের সে আতঙ্কটাও কমেছে একটু একটু করে, প্রস্তুতিটাও নষ্ট হয়েছে। একেবারে আজ বিনা মেঘে বজ্রাঘাতের মতো এই আগমন, আকস্মিক অতর্কিত এই আক্রমণ। সেই জন্যই শৌরিপদবাবুর এই বিহ্বল স্তম্ভিত অবস্থা। কিছুই করতে পারছেন না, কিছু বলতেও না। না চেনার ভান করা যে উচিত ছিল গোড়া থেকে, এতদিনের ভেবে রাখা সেই মূল্যবান বুদ্ধিটাও জোগালো না প্রয়োজনের সময়টায়। কিন্তু তাকে বাঁচিয়ে দিল মহেশই। সে তেমনি সসংকোচ বিনয়ের সুরে বলল, বইগুলো ছাপা হয়েছে দেখলুম বাবু, জানতাম না। হঠাৎ একখানা চোখে পড়ল, ধরিত্রী ধূসর বইখানা।
বিপদ এই সেদিন আপনার নামটাও জেনে যাওয়া হয়নি তো, তাই বিজ্ঞাপন দেখে কিছু বুঝতে পারিনি। ওখানে পড়বার পর খুঁজে খুঁজে চেয়ে চিনতে সব কখানায় দেখলুম। তার মানে আপনার পছন্দ হয়েছিল পড়ে দেখে। দেখলেন তো বাবু, সেদিন আমি মিছে কথা বলে যাইনি। পছন্দ হবে আপনার, সবাইকারই হবে, তা আমি বরাবরই জানতাম। আবারও চমকে ওঠেন সৌরিপদ, আরও হতভম্ব বিহ্বল হয়ে পড়েন। কই, এর কণ্ঠে তো এতটুকু উষ্মা কি তিরস্কার নেই। এ কেমন ধারা লোক? কিংবা এটা সেই একান্ত আশঙ্কিত প্রচণ্ড বিস্ফোরণের ভূমিকা? ঝড়ের আগে যেমন প্রকৃতি শান্ত স্থির হয়ে থাকে, তেমনি মহেশ সাপুই কিন্তু বলেই চলেছে। ভালোই করেছেন বাবু, আমার নাম দেননি। মহেশচন্দ্র সাপুই লেখকের নাম থাকলে কেউ বই ছাপত না, কিনতও না কেউ। এতে তবু বই কখানার নাম হয়েছে, পড়ছে তো এত লোক। আমার চিন্তার সঙ্গে এতগুলো লোকের মিল হচ্ছে। আমার যে লিখতে আসা ভুল হয়নি, কিছু শক্তি যা আছে সেটা তো জেনে গেলুম, তাতেই আমার শান্তি। তারপর একটু থেমে যেন আরও কিছুটা অনুনয়ের ভঙ্গিতে অপ্রস্তুত অপ্রস্তুত মুখে বলল, একটি কথা বাবু, তা এতই যখন করলেন, এগুলোরও একটা সদ্গতি করে দিন। আপনারও তো লাগবে নিশ্চয়, আরও অনেকে আপনার বই চাইছে। আর আমারও ধরুন শরীর যেমন খারাপ হয়েছে, কবে আছি কবে নেই। আমার বাড়ির লোকেরা তো ভাবে আমি একটা পাগল, না খেয়ে না দিয়ে দিনরাত কী সব বাজে হিজিবিজি লিখছি। গায়ে মানে না আপনি মোড়ল, লেখক বলে কেউ পোছে না। একটা লেখা ছাপা হয় না, শুধু লিখেই যাচ্ছি। তার মানে আমি চোখ বুঝলেই সঙ্গে সঙ্গে ঝেঁটে ফেলে দেবে ওইসব বাজে কাগজের বোঝা, কেউ উল্টেও দেখবে না। তাই যে কখানা পেয়েছি এনেছি বাবু, কটা গল্প, নাটক, আরও 3-4টে উপন্যাস। এগুলোও ছেপে দেন আজ্ঞে। বোধহয় বেশি দিন আর বাঁচব না, শরীর একেবারে ভেঙে এসেছে। তবু আপনার হাতে পড়লে এককালে ছাপা হবে, এটে ভেবেও শান্তি পাব। যদি পারেন, আমি আর বেশি বই আনতে পারলুম না, যদি সময় করে কাউকে আমার বাড়ি পাঠাতে পারেন, যদি কাজে লাগবে মনে করেন, অবশ্যই আরও কিছু আছে, সেগুলোও দিয়ে দিতে পারি। কি আর হবে, তবু যদি কিছু কাজে লাগে। ওখানে থাকলে উনুনে পোড়ানো ছাড়া কোনো গতি হবে না। হয়তো এরপর কিছু উত্তর আশা করেছিল মহেশ। কেমন একটু ব্যগ্র উৎসুক চোখ মেলেই চেয়ে রইল ওর মুখের দিকে। কিন্তু সৌরিপদবাবু তখনও কোনো কথা কইতে পারলেন না। প্রাথমিক বিস্ময় কেটে গেছে, কিন্তু বিস্ময়ের যে শেষ হচ্ছে না, ঢেউয়ের পর ঢেউ আসছেই যে। মহেশ যেন সূক্ষ্ম একটা কি হতাশা বোধ করল, কিন্তু আর কিছু বলল না। ধীরে ধীরে গামছার পুটুলিটা খুলে সেই রকম আগের মতো বিবর্ণ কয়েকটি খাতা ও কিছু এমনি সেলাই করা কাগজের তাড়া বার করে সৌরিপদবাবুর সামনে কাশ্মীরি কাজ করা কাঠের তেপায়াতে রাখা বিরাট জয়পুরি থালাটার উপর রাখল। তারপর গামছাখানা জড়িয়ে পাট করে নিয়ে বলল, চলি বাবু তাহলে, নমস্কার। ঠিকানা ওই খাতাতেই লেখা আছে, যদি দরকার মনে করেন। এবার যেন সহসা সজীব হয়ে উঠলেন। আর নীরব থাকলে চলবে না বলেই বোধহয় প্রাণপণে কথা কইলেন সৌরিপদবাবু। বিষম ব্যস্ত হয়ে উঠে বললেন, দাঁড়ান দাঁড়ান, সে কি কথা? আমি অবশ্য আমার খুব অন্যায় হয়েছে, তবে ওই যা বললেন কারণটা ওই, আর ঠিকানাটাও তো জেনে রাখিনি। মানে নইলে অন্তত কিছু টাকা, তা আপনি এখন কিছু নেবেন নাকি? এতখানি জিভ কেটে মহেশ বলল, ছি বাবু, ছেলে দত্তক দিয়েছি সে একরকম, কিন্তু তাই বলে তার দাম নিতে পারবো না। ও আদেশ আর করবেন না। তা একটু বসুন অন্তত। আরও যেন ব্যস্ত ও ব্যাকুল হয়ে ওঠেন সৌরিপদ এরই মধ্যে। না বাবু, ট্রেনটা আবার এগিয়ে দিয়েছে, 10:30টার গাড়ি। এতটা হেঁটে হাওড়া স্টেশনে যাওয়া, গাড়িটা পেলে হয় তাই।
তা অন্তত মানে বেশ তো, আমার কাছে থাকুন না রাতটা, অন্তত কিছু খেয়ে যান এবং বিশ্রাম করে আমি গাড়ি ঠিক করে পৌঁছে দেবার ব্যবস্থা করে দিচ্ছি। মাপ করবেন বাবু, ছেলে দত্তক দেবার পর যে বাড়িতে পুষ্যি দেওয়া হয় সে বাড়িতে আর খেতে নেই, সেও একরকম ছেলে বেচে খাওয়া হয়। আপনি ব্যস্ত হবেন না, আপনি বললেন এই ঢের, আমি আসি আজ। আবারও হেঁট হয়ে একটি নমস্কার করে মহেশ সাপুই বেরিয়ে গেল সৌরিপদবাবুর বৈঠকখানা থেকে। সে ঘরের উজ্জ্বল আলো যেমন জ্বলছিল তেমনই জ্বলতে লাগল। চারিদিকের মহার্ঘ গৃহসজ্জার দীপ্তি এতটুকু ম্লান হল না। শুধু এই সমস্তর মালিক যিনি, তার মুখে কে যেন গভীরতর কালি লেপে দিয়ে গেল। শুধু মনেই নয়, মনে হতে লাগলো বাইরেও তিনি যেন শুকিয়ে ছোট হয়ে গেছেন এই গত কয়েকটি মিনিটের মধ্যে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প শিল্পী। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।